এবার ঘুরে আসলাম ছেলেকে নিয়ে আমরা দুজন শ্রীমঙ্গল ও জাফলংয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে আমাদের বলা হলো, চলো যাই কোথাও থেকে ঘুরে আসি। বলার সাথে সাথে আমরা মা ছেলে বললাম, ঠিক আছে চলো যাই। সাথে কিছু জামা কাপড় নিয়ে নিতে বলল সজল। বলল যদি একদিনে না ফিরে আসতে পারি তাহলে কোথাও কোনো হোটেলে বা রিসোর্টে থেকে যাব। তাই যা বলার ঠিক সেই মতো সব কিছু গুছিয়ে নিয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়লাম। এখানে একটা মজার বিষয়, গাড়িতে ওঠার পরে আমাকে বলে, কোথায় যাব বলো তো? ছেলে আর আমি বললাম শ্রীমঙ্গল। যা বলা ঠিক সেই মতো কাজ। তো চলেন এবার ঘুরে আসি শ্রীমঙ্গল ও জাফলংয়ে। এগারোটা 30 মিনিটের মধ্যে শ্রীমঙ্গল চলে আসি আমরা। চা বাগানগুলোতে নতুন পাতা গজিয়েছে, চারিদিক সবুজ লাগছিল। আমাদের তিনজনের প্রকৃতির এই পরিপাটি সৌন্দর্যগুলো উপভোগ করতে বেশ ভালো লাগে। দেখুন চারিদিক শুধু সবুজ আর সবুজ। আর হুটহাট করে বা হঠাৎ করে বেরিয়ে পড়তে আমাদের খুবই ভালো লাগে। শ্রীমঙ্গল গিয়ে 7 রঙের চা খাবো না এটা তো হতেই পারে না। যদিও ব্যক্তিগতভাবে 7 রঙের চা আমার মোটেও ভালো লাগে না, শুধুমাত্র রং চাই আমার বেশি ভালো লাগে। এরপর চলে আসলাম লাউয়াছড়া উদ্যানে। চা খেতে খেতে আবার আমরা সিদ্ধান্ত পাল্টিয়ে বললাম, চলো সিলেট যাই। আমরা দুজনে তো সিলেট ঘুরেছি, কিন্তু ছেলে অনেক ছোটবেলায় একবার গিয়েছিল, তাই ওকে নিয়ে যেতে চাইলাম। যাই হোক, সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমার একবার লাউয়াছড়া জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরে আসতেই হবে। আমি ব্যক্তিগতভাবে পাহাড়, জঙ্গল, ঝর্ণা বেশি পছন্দ করি। তাই লাউয়াছড়ায় গিয়ে কিছু নাগা মরিচ কিনলাম আচার বানাবো বলে। এক হালি মানে 4 পিস 25 টাকা করে। বেশ কিছু কিনে ফেললাম। একটা বেশি দিয়ে দেন আমারে। এই যে বাবা দেখাচ্ছি হাতে ধরে, এই যে দেখো, এই যে দেখো। ঠিক আছে, তো তাকায় দেখো কেন? দাঁড়া, এই যে এখানে তো তাকায় দেখো মা। ক্যামেরা হালি। জঙ্গলের রাস্তা ধরে আরো সামনে চলে গেলে হাতের ডানে এ ধরনের আরো চা বাগান পড়ে। আমরা সামনে থেকে ঘুরে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা হই। আবারও একটু বলি যে রাস্তা দিয়ে আমরা এখন চলছি এটি সিলেট থেকে জাফলং যাওয়ার রাস্তা। তাহলে বুঝতেই পারছেন সিলেটে গিয়ে সিদ্ধান্ত আবার বদলিয়ে সরাসরি জাফলং চলে আসি আমরা। রাস্তাতেই সন্ধ্যা হয়ে যায়। জাফলং এর 0 পয়েন্টে এসে আমরা এই রিসোর্টটায় থাকি। এই রিসোর্টটার নাম আমি মনে করতে পারছি না। 0 পয়েন্টে ছোট বড় অনেক হোটেল আছে, আর এজন্যই আমাদের থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। জাফলংয়ে পৌঁছানোর পর তুমুল বৃষ্টি নামে। আমি বৃষ্টির মধ্যে একটা বড় ছাতা নিয়ে আমাদের থাকার জায়গাটার ভিডিও করছিলাম। কাঠের তৈরি ছোট ছোট একতলা দোতলা ঘরগুলো ভালোই লাগছিল বাহির থেকে। সারা রাত খুব বৃষ্টি হয়। জাফলংয়ের একটি সৌন্দর্য হলো সামনের ডাউকি শহর। ডাউকি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড়ি জেলার একটি শহর। এটি দিনেও যেমন সুন্দর, রাতেও দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এর নিচ দিয়ে বয়ে চলেছে উমঙ্গট নদী,
যাকে ডাউকি নদী নামেও ডাকা হয়। যাই হোক, সকালের নাস্তা সেরে কয়েকশো সিঁড়ি নেমে আমরা পাথরের উপর দিয়ে সামনে পাথরের নদীর কাছে চলে যাই। ডানে ঝুলন্ত ব্রিজ। তাকিয়ে তাকিয়ে দেখছিলাম প্রাইভেট কার, ট্রাক এপার ওপার যাওয়া আসা করছিল। ওটাই কিন্তু ভারত। ওখানে যাওয়া আমাদের একেবারেই নিষেধ। আমরা নৌকা করে সামনে যাই। এরপর জাফলংয়ের চা বাগান দেখতে যাই। যাওয়ার সময় খাসিয়া পল্লী আরও একটি উপজাতিদের পল্লী পার হয়ে যাই। যাওয়ার সময় প্রচুর পান গাছ দেখি। এই চা বাগানে এসে আমার প্রাণ জুড়ায় যায়। ছোট ছোট কচি পাতায় পুরো চা বাগান ভরে আছে। ছোটখাটো চা বাগান কিন্তু নয়, বিশাল বড় ছিল এটি। আমরা তিনজন বেশ দুষ্টুমিও করেছিলাম। আমরা তিনজনে হাঁটতে হাঁটতে ভারতের সীমান্তে অবস্থিত সংগ্রামপুঞ্জি ঝর্ণা, যার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা, এর কাছে চলে আসি। পথে যেতে যেতে বেশ কিছু খাবারের দোকান, বেডশিটের দোকান, এছাড়াও ছোট ছোট অনেক কিছু ভারত থেকে নিয়ে আসা প্রসাধনী, সাবান, শ্যাম্পু ইত্যাদি পাওয়া যাচ্ছিল। যেহেতু অনেক গরম ছিল, তাই জুসের দোকানও ছিল এখানে। সামনেই মায়াবী ঝর্ণা। প্রচুর দর্শনার্থী ছিল। বেশি কোলাহল আমার ভালো লাগে না, তাই আমরা বেশি সময় ঝর্ণায় থাকি নাই। এই ঝর্ণায় যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে জিরো পয়েন্ট থেকে। বর্ষাকাল এবং এর পরের কয়েক মাস হলো এই ঝর্ণা দেখার উত্তম সময়। প্রচুর জল উপর থেকে বেয়ে পড়ছিল নিচে। ঝর্ণা থেকে ফিরে এসেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এরকম আরও নতুন নতুন অনেক অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে তুলে ধরব। গত পর্বে পিঠ ম্যাসাজের ওপর আমার একটি ভিডিও দেওয়া হয়েছে, পারলে দেখে আসতে পারেন। এছাড়াও যারা ম্যাসাজ শিখতে চান তাদের জন্য আমি কিছু ম্যাসাজের ভিডিও নিয়ে আসতেছি। শিখতে চাইলে চ্যানেলে চোখ রাখুন। আজ এ পর্যন্তই।